নমস্কার, নিউজ রুম থেকে আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন নিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে, আর এমন কিছু তথ্য উঠে আসছে যা চোখ কপালে তোলার মতো। আচ্ছা, তিনি তো বিডিও হয়েছেন, বিডিও হতে গেলে কি করতে হয়? বিডিও হতে গেলে WBCS এক্সিকিউটিভ পরীক্ষা দিতে হয়। তো RTI করায় পাওয়া তথ্য কি বলছে? RTI করে পাওয়া তথ্য বলছে 2017 সালে WBCS এক্সিকিউটিভ পরীক্ষার প্রিলিমিনারিতে যারা সফল হয়েছিলেন সেই লিস্টে প্রশান্ত বর্মনের নামই ছিল না। পরে তালিকা সংশোধন করে তার নাম যুক্ত করা হয়। মূল পরীক্ষায় তিনি প্রথম হন। রাজবংশী তাসকেলে রাজগঞ্জের ভিডিওর দাবি এসবই ষড়যন্ত্র। এ নিয়ে আগে থেকে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এবার দ্রুত শুনানির দাবি করলেন আইনজীবী। প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও। তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। এখানেই শেষ নয়, তার চাকরি নিয়েও গুরুতর অভিযোগ। এই দেখুন, এটা WBCS এক্সিকিউটিভ পরীক্ষার 2017 সালের মেরিট লিস্ট। প্রথম নাম প্রশান্ত বর্মন, অর্থাৎ তিনি WBCS পরীক্ষায় ফার্স্ট। এই নিয়ে RTI করা হয়, তৈরি হয় বিতর্ক। RTI করে পাওয়া জবাব এখন প্রকাশ্যে এসেছে। 2017 সালের WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় সফলদের তালিকা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়। 2017 সালের 13 এপ্রিল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হয়। প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 সফলদের তালিকায় ছিল না। রোল নাম্বার 1700333 এর পরে যে রোল নাম্বারটি ছিল সেটি 1700375। 2017 সালের 21 এপ্রিল সফলদের তালিকার একটি সংশোধনী প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। সংশোধনীতে প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 যুক্ত হয়। কিভাবে রোল নাম্বারটি সফলদের তালিকায় ঢুকলো তার কোনো নথি কমিশন খুঁজে পায়নি। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম। তখন থেকে আমার পিছনে লেগেছিল, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে। এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। পাবলিক সার্ভিস কমিশন উত্তর দিয়ে বলছেন যে তিনি প্রিলিতে কোয়ালিফাই করেননি। কোর্টের কাছে খাতা তুলে দিয়েছি, যেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটা খাতাকে ম্যানিপুলেট করা হয়েছে, এবং লেখা দেখলে স্পষ্ট বোঝা যায় হাতের লেখাগুলো বিভিন্ন লোকের। আমরা চেয়েছি যাতে তার চাকরি খারিজ হয়, এবং একই সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বে যারা আছেন, যাদের নির্দিষ্ট প্রয়াসে এই ধরনের বেনিয়ম করে নিয়োগ হওয়া এবং যার ফলশ্রুতিতে এই ধরনের দাবাং ভিডিওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, তা বন্ধ করা যায়। নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, রিপোর্ট বলছে তাকে পিটিয়ে মারা হয়েছে। কিভাবে পেটানো হয়েছে? 6 জন মিলে তাকে মারধর করা হয়েছে। আর ওই ভিডিও বেল্ট খুলে মেরেছেন। চড়, ঘুষি, লাথি কিছুই নাকি বাদ যায়নি। আর মারধরের জেরেই মৃত্যু হয় স্বপন কামিল্লার। এরপর ভিডিওর নির্দেশে নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার ভিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং ভিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চড়, ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরে মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীল বাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। বিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29 অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি বিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको। वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজে যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়। কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে, আমার তো অফিস করতেই হবে। অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে। নিউজ 18 বাংলা। রাজগঞ্জের ভিডিও যখন SIR প্রসেস চলছে তখন তিনি কোথায়? অ্যাবসেন্ট। এ নিয়ে কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। এবার সেই রিপোর্ট দেওয়া হলো। জলপাইগুড়ির জেলা শাসক নির্বাচন কমিশনে রিপোর্ট দিলেন। SP এবং পুলিশের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। CEO দপ্তরে রিপোর্টে জানালেন জলপাইগুড়ির DM যে বিডিওর অনুপস্থিতি নিয়ে, যে সময় SIR চলছে সে সময় বিডিওর অনুপস্থিতি নিয়ে SP ও পুলিশের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং পুলিশের রিপোর্ট দ্রুত দিতে হবে। ডিএমকে এবার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের নির্দেশ, পুলিশের রিপোর্ট দ্রুত দিতে হবে। SIR নিয়ে উল্টো সুর সুকান্ত মজুমদারের। SIR যেভাবে হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে তাতে আপত্তি সুকান্ত মজুমদারের। বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বলছেন SIR ফর্ম বিলিতে অনিয়ম হচ্ছে আর অনিয়মের অভিযোগেই তার ক্ষোভ। এভাবে SIR চললে তার থেকে SIR ছাড়াই ভোট হোক দাবি করছেন সুকান্ত মজুমদার। ও জায়গা থেকে অভিযোগ এসছে বিএলএরা ঠিকমতো যাচ্ছেন না। কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের ভয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের দিয়ে দিচ্ছেন, কোনো জায়গায় চায়ের দোকানে বসে, কখনো TMCর পার্টি অফিসে বসে সেখান থেকে ফর্ম বিলি হচ্ছে, এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে। কোনো কোনো জায়গায় TMCর নেতাদেরকেই ফর্ম দিয়ে দিচ্ছে, TMCর নেতারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছে। এটা চলতে পারে না। এটা চললে SIR করার দরকার নেই, SIR না করেই ভোট করুন। এইভাবে চললে SIR দরকার নেই, SIR ছাড়াই ভোট করা হোক, সুকান্ত মজুমদারের বক্তব্য। আমার সঙ্গে জয়প্রকাশ মজুমদার রয়েছেন, তৃণমূল নেতা। কি বলবেন জয়প্রকাশ দা? এ হচ্ছে
হঠাৎ এদের বোধোদয় হয়েছে, বিজেপির বোধোদয় যে এইসব এসআইআর এর নাটক ছেড়ে বা নাটক করে কোনো লাভ নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছিলেন, আবার রাখবেন। আর বিজেপির না আছে সংগঠন, আছে শুধু শয়তানি বুদ্ধি। আপনি ভাবুন না, আজকে তাদের দলের বরিষ্ঠ নেতা সায়ন্তন বাসু তিনি বলেছেন যে বিজেপির পক্ষে 30টা আসনও পাওয়া সম্ভব নয়। এটা তো আমরা বলছি না, সায়ন্তন বাসু বলছেন। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে এই বিজেপির ক্ষমতা নেই, তৃণমূল কংগ্রেস। জয়প্রকাশ দাস, সুকান্ত মজুমদার বলছেন যেভাবে এসআইআর হচ্ছে, যে প্রক্রিয়া এসআইআর হচ্ছে, বিএলওদের যে আমি আসছি সেই কথায়, তাতে এই এসআইআর দরকার নেই। হ্যাঁ বলুন। যে আপনারা দেখেছেন যে 12টা রাজ্যে এসআইআর শুরু হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 50% ফর্ম বিলি হয়ে গেছে, ভোটারের কাছে পৌঁছে গেছে, সেটা ইলেকশন কমিশন জানাচ্ছে। তারা বলছেন সব থেকে ভালো এসআইআর এর কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে। আর অন্য 11টা রাজ্যে কোথাও 9%, কোথাও 10% ফর্ম বিলি হয়েছে। তার মানে সেখানে এসআইআর এর কাজে গতি নেই, বিএলওরা কাজ করছে না। এটা হচ্ছে নির্বাচন কমিশনের কথা। আর আসল কথা হচ্ছে যে দেখছেন যে এসআইআর নিয়ে ক্রমাগত মানুষ বিজেপির উপর ক্ষিপ্ত হয়ে উঠছে। বিজেপির বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা, তাদের দেখলে মানুষ প্রশ্ন করছে, কোথাও কোথাও তেড়ে যাচ্ছে যে আপনাদের জন্য আমার এই কষ্ট হচ্ছে, আমাদের সকলের এই দুশ্চিন্তা, এই আতঙ্কের পরিবেশ আপনাদের জন্য। আপনাদের জন্য এতগুলো লোকের প্রাণহানি হলো, এতজন সুইসাইড করলো। এর জবাব না দিতে পেরে এখন উল্টো সুর গাইছেন এই সুকান্ত মজুমদাররা। এসআইআর না হলেই ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ। কালনা থেকে মারাত্মক অভিযোগ আসছে, এসআইআর এর চাপ সামলাতে না পেরে, চাপ নিতে না পেরে বুথ লেভেল অফিসার, সেই বুথ লেভেল অফিসারের অতিরিক্ত চাপ হয়ে গেছে এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে। আর সেই চাপ সহ্য করতে না পেরে তার ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে। মৃতের স্বামী সেরকম দাবি তো করছেন। মেমারির চক বলরামের বাঙালপুকুর এলাকার ঘটনা। বিডিও অফিস থেকে ফর্ম বিলি করতে চাপ দেওয়ার অভিযোগ করা হচ্ছে। এবং ফর্ম বিলির সময় অসুস্থ হয়ে পড়েন নমিতা হাঁসদা। চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি করছেন তার স্বামী। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি। যে কিসের কাজ করতেন? বিএলওর বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না। তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল, যে সন্ধ্যের দিকেই হয়েছে এটা। হ্যাঁ, ফর্ম বিলি করার সময় ব্রেন স্ট্রোক, মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে, 80% আমাকে ফর্ম বিলি করতে হবে। হ্যাঁ, তো ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে। তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে, তারপরে আসলাম। তো ওরা বলছিল এরকম কাজ করতে করতে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে। আমি তো এসেছি, তো কালকে রাতে আমি এসেছি। তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি, সকালে আমি জানলাম। তো মা কিসের কাজ করছে? মা অঙ্গনওয়াড়িতে কাজ করে। হ্যাঁ, এখন কিসের কাজ করছে? ওই এসআইআর করছিল, বিএলওর কিছু কাজ। বলছিল বুঝতে পারছে না কিছু, মাথাতে চাপ, এরকম এত চাপ নিতে পারবে না। মাথাভাঙায় বিএলও এসআইআর এর ফর্ম বিলি করছেন। কোথায় না, তৃণমূল নেতার বাড়ির সামনে টেবিল চেয়ার পেতে বসে সেখানে ফর্ম বিলি করছেন, অভিযোগ করছেন বিজেপি। রাস্তায় বসে ফর্ম বিলির প্রতিবাদ করে বিজেপি এবং প্রতিবাদ করায় গালিগালাজ, হুমকির অভিযোগ। উল্টে আবার তৃণমূল অভিযোগ করছে চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে। বিজেপির বিএলএর বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল, আর তৃণমূলের
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপির বিএলও। যখন আমি যাই তখন দেখি ও টেবিল মানে লাগায় পুরা তৃণমূলের লোককে নিয়ে যে ফর্মগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে, ঠিক আছে। পরে আমি বললাম যে না, এটা তো নিয়ম না। এই কথা বলতে যে এত উত্তেজনা হয়ে গেল, ঠিক আছে, আমাকে আর কোনো কথাই বলতে দেয় না। মানে ওরা বলতেছে যে এই কেন আসবে, একে বান্ধো, দৌড়ি নিয়ে আসো, ফটাফট বান্ধো। আমি কেন যাবো ফর্ম যে ফর্ম ছিঁড়তে? আমরা তো পক্ষে আছি। মানুষের বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে, এটা হচ্ছে নিয়ম। এখানে চেয়ার টেবিলের প্রশ্ন আসে কীভাবে? প্রত্যেক যারা বিএলও আছে আর কি, তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম বিলি করছে, অভিযোগ করছে। সেটা একেবারেই ভিত্তিহীন। এক বিজেপি নেতা যে চেয়ার টেবিল ভাঙচুর করছে ও হুমকি দিয়েছে, যে ঘটনা ঘটিয়েছে, বিএলওকে বলবো আপনি আইনি পদক্ষেপ নিন। ওদিকে বুথ লেভেল অফিসার যাকে করা হয়েছে তিনি সংসারের কাজে ব্যস্ত। পুরুলিয়ার ঘটনা, 10 নম্বর ওয়ার্ডের 182 নম্বর বুথের বিএলও দেবযানী দাশগুপ্ত সংসারের কাজে ব্যস্ত, তাই তার হয়ে এসআইআর ফর্ম বিলি করছেন তার স্বামী। কে দিল আপনাকে ফর্মটা? ওই দুটো দাদা এসেছিল, দুটো ছিল, আর ওই দাদার নাম আমি জানি না। বিএলও যিনি, ঠিক আছে। তো কোনো ম্যাডাম এসেছিল? না, ম্যাডাম আসেনি। কোনো ম্যাডাম আসেনি। আপনাকে ফর্মটা কে দিল? ওই দাদা দুটোই দিল। আপনি জানেন কারা ওরা? না, জানি না। আমার একটা 2.5 বছরের শিশু সন্তান আছে, সে আবার অসুস্থ। আমার আরেকটি সন্তানও আছে 9 বছরে। আমার শাশুড়ি মা, তিনি তো মানে ব্রেন স্ট্রোকের পেশেন্ট। তাহলে তার পুরো দায়িত্ব। এরপর 2,500 ফর্ম আমার দায়িত্বে আছে। আমি বুঝতে পারছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমিও চাই না কাউকে দিয়ে মানে কারো হেল্পও নিতে, কিন্তু মানে আমি অপারগ। আমি 1000 বার বিডিও সাহেবকে জানিয়েছি আমার প্রবলেমের কথা, কারণ এই এত গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমার মনে হয় মানে একটু দেখে শুনেও তাদেরকে মানে সিলেক্ট করা উচিত। বিএলও কে? আপনি নন? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ বিএলও? হ্যাঁ। আর আপনি বিলি করছেন ফর্ম? ট্রেনিং নিয়েছি। আপনি ট্রেনিং নিয়েছেন? স্ত্রী আমি দুজনেই নিয়েছি। আমরা একসাথে গিয়ে কাজটা বুঝেছি। আমার ওয়াইফেরই ইয়ে পাবেন। মানে আপনি কি বিএলও? আপনার কার্ড আছে কোনো? আমার কার্ড নেই। ও আচ্ছা, আপনি স্ত্রীর হয়ে কাজটা করছেন? স্ত্রী আর আমি মিলে করছি। ছিল এইমাত্র এখানে ছিল, যখন এই বাড়িতে দেওয়া হয় বাচ্চাকে খাওয়াতে গেল, খাওয়াতে গেল, তখনও ওই সেকেন্ড বাড়িতে গেল। অন্যদিকে পোলেরহাট 1 গ্রাম পঞ্চায়েতে প্রধানের উঠোনে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে। প্রধানের বাড়ির উঠোনে বিএলও এসআইআর এর ফর্ম দিচ্ছেন। কমিশনের নির্দেশ রয়েছে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম দিতে হবে, কিন্তু কমিশনের নির্দেশ না মানার অভিযোগ করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রধানের উঠোনে বসে কয়েকটি ফর্ম বিলি করেছেন তিনি, বিএলও মেনেও নিচ্ছেন। শুধু ভাঙনে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলওগুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে তো বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে থাকতেই পারে, স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যের ঘোষণার জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব, অবিলম্বে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক, কারণ সে আইন বহির্ভূত কাজ করছে। এ তো আমি জানি না, তো আমি তো সকালবেলা বাড়ি থেকে বার হয়ে গেছি। হ্যাঁ, কোথা থেকে টেবিল পেতে বা চেয়ার পেতে ওই রাস্তার উপরে, আমার বাড়ির সামনে রাস্তার উপরে ও বিলি করছে। তো এ তো আমি ব্যাপারটা জানি না, তো সেটা বিএলওর ব্যাপার। আর আমার কাছে কোনো খবরই তো আসেনি, আমি জানিই নি। তো প্রধানের বাড়ির সামনে দিচ্ছে, ওখান থেকে আমাদের বাড়ির মেয়ে গিয়ে নিয়ে এসছে। কেন যে বিএলও রেখেছে সরকার থেকে বাড়িতে বাড়িতে আসছে না? বাড়িতে আসছে কি সেটা জানি না, সবাই ওখান থেকে আনছে তাই গিয়ে এনেছে। ওখানে সবাই গিয়েছিল বলে ফর্ম নিয়ে আসছে, তাই গিয়েছিলাম, গিয়ে এখন তো ফর্ম নিয়ে এসছে। তো ফর্ম তো বাড়িতে বাড়িতে দেবে, এটা ওখানে দিচ্ছিল, সবাই গিয়ে আনছে বলে গিয়েছি, গিয়ে নিয়ে এসেছি। আপনাদের বাড়িতে কি বিএলও আসেনি? না, আসেনি তো। আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে প্রধানের বাড়ির সামনে থেকে আপনি ফর্ম দিচ্ছেন। আমি ফর্মগুলো শর্টিং করবো, তো ফর্ম শর্টিং না করলে দেবো কী করে? সেটা তো আপনি আপনার বাড়িতেও করতে পারেন। কিন্তু আমি বাড়িতে সবাই চিনি না, তো না চিনলে আমি কী করবো? আমি সবাইকে চিনি না, তো আমি তো লোকের বাড়ি যাই না, কী করে চিনবো? এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি, আপনি জানেন? হ্যাঁ জানি। তো তাহলে আপনি এই জায়গাটাই বাঁচলেন?
আমার সুবিধা হয়েছে। সেই ক্ষেত্রে যারা বিরোধী রয়েছে তাদের তো একটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু এখান থেকেই তো ফর্ম দিচ্ছেন দেখলাম তো। যাদের চিনি তাদের দিয়েছি, কিছু দিয়েছি, সবার তো দিইনি। আমার অনেক ফর্ম বাকি আছে, প্রচুর ফর্ম বাকি আছে। তো কালনার রাস্তায় পড়ে দক্ষিণ দিনাজপুরের এসআইআর ফর্ম, রাস্তা থেকে এসআইআর ফর্ম উদ্ধার করলেন বিজেপির বুথ লেভেল এজেন্ট। কালনার মণ্ডলপাড়া থেকে একাধিক এসআইআর ফর্ম উদ্ধার হয়েছে, কিন্তু কালনায় যে এসআইআর ফর্মগুলো পাওয়া গেছে সেগুলো দক্ষিণ দিনাজপুরের জগন্নাথ বাটি 20টি এরকম এসআইআর ফর্ম উদ্ধার হয়েছে, জানিয়ে রাজনৈতিক চর্চা। কাগজটা কিসের ছিল দেখলেন? কাগজটা এই সাইড যে দিনাজপুরে যে বিএলও আছে তাকে ফোন করা হয়েছিল, সে বললো, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যাপার, আপনার কাগজ এখানে, উনি ফোনটা কেটে দিয়ে বললো রং নাম্বার। আমরা নাগরিক সাধারণ মানুষের যে কর্তব্য সেইটা করলাম, যে এক কাটা কাগজ যদি এসআইআর করে থাকে তাহলে এইসব কাগজ কোথায় আসছে, দিনাজপুরে কাগজ এখানে কেন? এসআইআরের সব ফর্মগুলি পড়ে থাকে, ওরা দেখে ওই কাগজগুলিকে মানে নিয়ে তুলে বিডিও অফিস আধিকারিকদের কাছে জমা দেবে এমন মনোভাব করে যেতে, যখনই ও যাওয়ার শুরু করে তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো? তারা থানাতে ফোন করে, থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই কোনো ইনকোয়ারি না করে, কিছু না করে, তাদের কথাতেই তাকে আটক করে, আটক করে থানাতে নিয়ে আসে। আমরা থানাতে এসেছি। বিজেপির একজন রাজনৈতিক দলের কাছে কী করে এসআইআর ফর্ম গেল? কই আমাদের তৃণমূলের কোনো নেতার কাছে তো, কোনো কর্মীর কাছে তো এসআইআর ফর্ম যাচ্ছে না। বালুরঘাটের হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটের নাম, তার ফর্ম এখানে কালনা দিয়ে ঘোরাফেরা করছে। তাহলে এখানেই বুঝতে হবে যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা এটা নিয়ে অবশ্যই তদন্তের দাবি জানাচ্ছি।